বাংলাদেশের ধ্বংসকারী কে? রাষ্ট্রপ্রধান হয়ে মসনদে বসে আছে সেই মোহাম্মদ ইউনূস। দুর্ভিক্ষর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে সুকৌশলে মোহাম্মদ ইউনূস। স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা তারা কাজ বন্ধ রেখে দিয়েছে। আমি বলছি না, বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক তিনি বলছেন, তার নাম হচ্ছে জুলফিকার রাসেল। তিনি বলছেন যে বিদেশিরা বুঝে গেছে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার এই মুহূর্তে অবস্থায় নেই। এখনো পর্যন্ত ভারত বাংলাদেশকে শুধু টাকা দিয়ে গেছে 1971 সাল থেকে দিয়ে যাচ্ছে। এবার বন্ধ হোক। পাকিস্তানের রক্ষিতা হয়ে উঠেছে বাংলাদেশ। এই যে সংকটকালীন অবস্থার সম্মুখীন হয়েছে বাংলা অর্থাৎ বাংলাদেশ, এর পেছনে কিন্তু একটা সুপরিকল্পিত ঠান্ডা মাথায় ষড়যন্ত্র আছে। অর্থনৈতিকভাবে যদি মানুষের শিরদাঁড়া বা মেরুদণ্ড ভেঙে দেওয়া যায় তাহলে তাদের ওপর রাজ করা যাবে, নিষ্পেষণ করা যাবে, শোষণ করা যাবে। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি রণক্ষেত্র। ইউনূস দ্য ডেস্ট্রয়ার অফ বাংলাদেশ। বাংলাদেশের ধ্বংসকারী কে? আর কেউ নয়, যে এই মুহূর্তে অনির্বাচিত হয়ে রাষ্ট্রপ্রধান হয়ে মসনদে বসে আছে সেই মোহাম্মদ ইউনূস। ইউনূস মিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের কাহিনী প্রচলিত আছে। আপনারা ইউটিউবে গিয়ে নিশ্চয়ই চেক করে নিতে পারেন, একবার শুনে নিন যে ইহুদিদের সন্তুষ্ট করতে গিয়ে তিনি নিজের ধর্ম সম্পর্কে কি বলেছিলেন। আমি বলবো না, আপনারা যারা মনে করবেন তারা একবার দেখে নেবেন। আসলে এই লোকটা মিটমিটে শয়তান। অনেকে বলেন বছরের পর বছর যাচ্ছে, ইউনূসের নাকি বয়স বাড়ছে না। বাড়বে কি করে বলুন? অসাধারণ জীবনযাত্রায় তিনি অভ্যস্ত। সকালবেলায় বিভিন্ন বীজ এবং কোরিয়া থেকে দুর্মূল্য জিপসাম খেয়ে সেবন করে তার দিন শুরু হয়। এখন বাংলাদেশে সকালবেলায় এসব খেয়ে বসে ঠিক করেন কিভাবে গৃহযুদ্ধের পরিবেশ রচনা করবেন বাংলাদেশে, আর বহিঃশত্রুর ভয় দেখাবে বাংলাদেশকে। তার কারণ এই মিটমিটে শয়তান সে জানে যতদিন এই ধরনের যুদ্ধের আবহ, সংঘর্ষের আবহ অন্তত এর বার্তা মানুষকে দিতে পারবেন ততদিন তিনি নিশ্চিন্ত। যতদিন বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে মানুষ প্রতিবাদ করবে, অর্থাৎ একেবারে সিভিল ওয়ার, গৃহযুদ্ধের মতো পরিবেশ হবে, ততদিনই তিনি থাকতে পারবেন বাংলাদেশের মসনদে। তাহলে ভোট করতে হবে না, আর নির্বাচন না করতে হলে তার থেকে শক্তিশালী আর কে হতে পারে। আজকে আমরা আলোচনা করব কিভাবে ধাপে ধাপে এগোচ্ছে মোহাম্মদ ইউনূস। প্রথমেই চলে যাব একটু কয়েকটা রিপোর্টিংয়ের, খুব গুরুত্বপূর্ণ রিপোর্টিং। বাংলাদেশ আর্মি চিফ ওয়ান্টস ইলেকশন বাই ডিসেম্বর। আমরা সবাই জানি General Waqar-uz-Zaman was reported to have told officers on Wednesday, অর্থাৎ গত বুধবার, that elections should be held by December this year, if not earlier, according to Bangladesh newspaper. অর্থাৎ বাংলাদেশের সংবাদপত্রেই এই খবরটা লেখা হচ্ছে। সবাই বলবেন এর নতুন কি? এ তো সবাই জানি, কারণ আছে বলার। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সাপোর্টার্স হোল্ড র্যালি কলিং ফর পোলস বাই ডিসেম্বর। অর্থাৎ বিএনপিও একই কথা বলছে, তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ইউনূস গভর্নমেন্ট ফেসিং প্রটেস্ট অ্যাক্রস বাংলাদেশ, টিচার্স নাও হল্ট ওয়ার্ক। অর্থাৎ সেখানকার সহকারী স্কুল শিক্ষক, এক কথায় স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা তারা কাজ বন্ধ রেখে দিয়েছেন। তার কারণ অবশ্যই তারা তাদের স্যালারি অর্থাৎ মাইনে বাড়াতে বলছে। কারণ দেশের যা পরিস্থিতি, এই মুহূর্তে যা পরিস্থিতি, আভ্যন্তরীণ যা অবস্থা, তাতে এই মাইনেতে সংসার চলে না। স্বভাবতই তারা রাস্তায় নেমেছে। আপনারা অনেকে জানেন যে দুর্ভিক্ষের পরিবেশ রচনা করা বিভিন্ন সময় শাসকরা তাদের নিজেদের স্বার্থে অঙ্গুলি হেলনে
তারা দুর্ভিক্ষ রচনা করেন। আপনাদের অনেকেরই মনে আছে একসময় ব্রিটিশ রাজ, অর্থাৎ যখন ব্রিটিশরা এ দেশে রাজ করছিল, আমরা পরাধীন ছিলাম, তখন তারা ইচ্ছে করে ম্যান মেড ফামিন অর্থাৎ মানব সৃষ্ট দুর্ভিক্ষ রচনা করেছিল। কেন করেছিল? কারণ এই দেশটাকে পদানত করতে, তাদের কাছে যাতে পদানত হয়, পরাধীন থাকে, সেই জন্যে। ঠিক একই ফর্মুলা নিয়ে নিয়েছে তথাকথিত নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। তিনি জানেন অর্থনৈতিকভাবে যদি মানুষের শিরদাঁড়া বা মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়, তাহলে তাদের ওপর রাজ করা যাবে, নিষ্পেষণ করা যাবে, শোষণ করা যাবে। আর সেই জন্য এই যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ বিএনপি ডিসেম্বরে ভোট চাইছে, বাংলাদেশের আর্মি চিফ তিনি চাইছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। আর গোটা দেশে সবাই পথে নেমে পড়েছে। কেন নেমে পড়েছে? প্রতিবাদ জানাতে। অর্থনীতির অবস্থা ভঙ্গুর, আভ্যন্তরীণ অর্থনীতির অবস্থা এক ভয়াবহ আকার ধারণ করতে চলেছে। আর এটাই মোহাম্মদ ইউনূস চাইছিলেন। ইউনূস মিয়া যা চাইছিলেন সেইভাবেই এগোচ্ছে, অর্থাৎ নির্বাচন করার রোডম্যাপ নয়, তিনি যা চাইছিলেন সেটাই হতে চলেছে। এখানেই অনেকে বলছেন কৌশলী ইউনূস won't get even 5 minutes to escape, Islamists warn Bangladesh government. অর্থাৎ বাংলাদেশে যে ইসলামিক জেহাদি গোষ্ঠী আছে, যারা সন্ত্রাসবাদীদের যারা মুখ আছে, তারা বলছেন 5 মিনিটও সময় দেব না। কেন কথাটা বলছেন? কেন এই কথাটা গুরুত্বপূর্ণ? আমি ব্যাখ্যায় যাচ্ছি। In what reveals the power and the confidence gained by the Islamists in Bangladesh, several Islamic hardline parties have warned Mohammad Yunus-led interim government against implementing the proposal of a Women's Reform Commission. অর্থাৎ মহিলাদের জন্য যে সংস্কারমূলক কমিশন হয়েছে, সেই কমিশন ইমপ্লিমেন্ট, অর্থাৎ সেই কমিশন তাকে চলতেই দেবে না, কোনোভাবেই এগোতে দেবে না। কারা বলছে? বলছে বাংলাদেশের ইসলামিস্টরা, অর্থাৎ এরা হচ্ছে একেবারে সন্ত্রাসবাদী, মৌলবাদী, জঙ্গি। এবং এই ইসলামিক হার্ডলাইন পার্টিস, তার মধ্যে জামাতে ইসলামীও আছে, এরা বলছেন। এত সাহস কেন পাচ্ছেন? তার কারণ একদিকে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের, বিভিন্ন পেশায় যারা রয়েছেন সেই সমস্ত মানুষদের মুখ বন্ধ করে রাখা, অন্যদিকে ইসলামিক জঙ্গিদের পেছনে নিয়ে নেওয়া। বলছেন আমি তোমাদের সঙ্গেই আছি। আমি আজকের এপিসোডের শুরুতেই বলেছিলাম ইউটিউবে আপনারা দেখে নেবেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। ইহুদিদের অর্থাৎ জুদের খুশি করতে গিয়ে তিনি নিজের ধর্মের সম্পর্কে কী রসিকতা করেছেন। তাহলে এই লোকটা হঠাৎ এত বছর তিনি নাকি খুব উদার মানুষ ছিলেন, তিনি হাসি ঠাট্টা মশকরা করতেন বিভিন্ন বিষয়ে, অত্যন্ত গূঢ় ধর্মীয় বিষয়। সেই মানুষটা হঠাৎ 360 ডিগ্রি পাল্টি খেলো কেন? তিনি হঠাৎ এত ধর্মপ্রাণ হয়ে উঠলেন কেন? তিনি হঠাৎ ইসলামিক চিন্তাভাবনা অর্থাৎ যারা মৌলবাদী, ইসলামিক চিন্তাভাবনার মধ্যে যারা মৌলবাদী, যারা সংস্কারের বিরুদ্ধে, তাদের পক্ষে সে দাঁড়ালেন কেন? কারণ তাদের দরকার, ইসলামিক মৌলবাদীদের মোহাম্মদ ইউনূসের দরকার। তা নাহলে বাংলাদেশের সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা রাস্তায় প্রতিবাদে নামবেন। তখন তাদের আটকানোর জন্য দরকার, এবং এর জন্যে কুখ্যাত গণহত্যা, গণধর্ষণের অর্থাৎ 71-এর গণহত্যা, গণধর্ষণের এবং একের পর এক হিন্দু গ্রাম জ্বালিয়ে দেওয়া সেই দুষ্কৃতীকে, সেই খুনিকে তিনি মুক্তি দিতেন না। এবার চলে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি যে কথা বলছিলাম, ফামিন লাইক সিচুয়েশন অর্থাৎ দুর্ভিক্ষর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে সুকৌশলে মোহাম্মদ ইউনূস। Famine like situation, Bangladesh heads for economic breakdown. Industrialists warn of collapse, compare crisis to 1971. আসলে মোহাম্মদ ইউনূস কেস স্টাডি হিসেবে 1971 সালকে নিয়েছেন। মুখে যতই তিনি মুক্তিযোদ্ধাদের কথা বা মুক্তিযুদ্ধের কথা অস্বীকার করুন না কেন, উনার শাসনের ভিত্তি হচ্ছে ওই মুক্তিযুদ্ধের সময় যে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকে তিনি বিশ্লেষণ করেছেন। একটা যদি দুর্ভিক্ষের অবস্থায় নিয়ে আসা যায় তাহলে তার মসনদ টলবে না, অর্থাৎ
দেশ চলে যাবে অথচ তার মাসনদ চলবে না। Bangladesh's industrialists have described the situation as টিকিং টাইম বোম, অর্থাৎ সেই টাইম বোমে যেমন টিক 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 করে আওয়াজ হয়, ঠিক সেই রকম টাইম বোমের আওয়াজ হচ্ছে, অর্থাৎ দুর্ভিক্ষ ক্রমশ কাছে আসছে, শুধু সময়ের অপেক্ষা বাংলাদেশে। ঠিক এই কথাই তারা বলছেন এবং তার সঙ্গে সঙ্গে বলছেন যে যেভাবে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, যেভাবে ফুয়েল শর্টেজ এবং যেভাবে বিজনেসের যে পরিবেশ, দেখুন বাণিজ্যের একটা পরিবেশ বলে কথা হয়, স্থিতিশীল হতে হয়, অস্থির অবস্থা, এই তিনটে কারণেই ফ্যামিন হতে চলেছে, অর্থাৎ ফ্যামিন লাইক সিচুয়েশন হবে। এক, প্রোডাকশন কস্ট, অর্থাৎ জিনিসপত্র তৈরি করতে অনেক বেশি কস্ট লেগে যাচ্ছে, মূল্য চোকাতে হচ্ছে। ফুয়েল অর্থাৎ জ্বালানি পাওয়া যাচ্ছে না, এবং হস্টাইল বিজনেস এনভায়রনমেন্ট, একটা অস্থির অবস্থা যা ব্যবসা বাণিজ্য স্থিতিশীল অবস্থাকে নষ্ট করে দিচ্ছে। ভাইস প্রেসিডেন্ট সালাউদ্দিন জামান খান revealed that he is paying 6 million টাকা in salaries daily while production remains halted, অর্থাৎ এত টাকা দিচ্ছে কিন্তু প্রোডাকশন হচ্ছে না। ইফ দিস কন্টিনিউস, তিনি বলছেন, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট সালাউজ্জামান খান বলছেন, কি বলছেন? ইফ দিস কন্টিনিউস, যদি এইভাবেই চলতে শুরু করে, হাফ অফ দ্য ফ্যাক্টরিজ উইল শাট ডাউন ইন আ মান্থ অর টু, অর্থাৎ 1-2 মাসের মধ্যে অর্ধেক কলকারখানা বন্ধ হয়ে যাবে। হি ওয়ার্ন কলিং দ্য কারেন্ট 14 to 15% ইন্টারেস্ট রেটস আর ডেথ সেন্টেন্স, বলছেন মৃত্যুদণ্ড থেকেও শ্রেয়, অর্থাৎ যে সুদ দিতে হচ্ছে চড়া হারে। লিডার্স ফ্রম বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, যাকে বিটিএমএ বলা হয়, এবং তার সঙ্গে সঙ্গে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিটিএলএমইএ, বিসিআই অ্যান্ড আইসিসি বাংলাদেশ কেম টুগেদার, অর্থাৎ এতগুলো বাণিজ্যিক সংস্থা একসঙ্গে দাঁড়িয়েছে অ্যাট ঢাকা গুলশান ক্লাব, ঢাকার গুলশান ক্লাব, বিখ্যাত অভিজাত ক্লাব, টু ইস্যু আ ক্লিয়ার ওয়ার্নিং, তারা সেখানে দাঁড়িয়ে একদম সতর্ক করে দিচ্ছে মানুষকে, উইদাউট ইমিডিয়েট গভর্নমেন্ট অ্যাকশন, অর্থাৎ যদি সরকার এখনই ব্যবস্থা না নেয়, আ ফামিন লাইক সিচুয়েশন ইজ ইনএভিটেবল ইন ঢাকা, অর্থাৎ ফামিন লাইক সিচুয়েশন হবে গোটা বাংলাদেশে। ঢাকা ট্রিবিউন রিপোর্টেড অন মানডে, অর্থাৎ গোটা বাংলাদেশে এই অবস্থা হবে। গুলশান ক্লাবে তারা এই কথা বলেছেন এবং বাংলাদেশের ঢাকা ট্রিবিউন এটা রিপোর্ট করেছে গত সোমবার। বিটিএমএ প্রেসিডেন্ট শওকাত আজিজ রাসেল compared the crisis to 1971 liberation war. Back then intellectuals were targeted in 2025, অর্থাৎ 1971 সালে যেভাবে বেছে বেছে বাংলাদেশে ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন বিদ্বজনেদের যেভাবে হত্যা করা হয়েছিল, যেভাবে নিপীড়ন করা হয়েছিল, যেভাবে মুখ বন্ধ রাখার জন্য শাসানো হয়েছিল, ঠিক একই জিনিস ঘটছে 2025-এ। ইটস দ্য এন্টারপ্রেনার, উই আর পেইং গ্যাস বিলস বাট গেটিং নো সাপ্লাই, বলছেন যে উদ্যোগপতিরা তারা গ্যাসের জন্য বিল দিচ্ছেন, জ্বালানির জন্য বিল দিচ্ছেন, অথচ জ্বালানি পাচ্ছেন না, বসে থাকতে হচ্ছে, প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিককে টাকা দিতে হচ্ছে, অথচ ব্যবসা চলছে না, কারণ উৎপন্ন হচ্ছে না কিছু, প্রোডাকশন বন্ধ। ফ্যাক্টরিজ আর আইডল, ফ্যাক্টরিজগুলো বসে আছে খালি। উই আর প্রেশার টু রিপে লোনস, অর্থাৎ ফ্যাক্টরি খালি, প্রোডাকশন চলছে না, অথচ ঋণের টাকা দিতে হচ্ছে। ডিল উইথ সারিং ইন্টারেস্ট রেট, এবং এই যে ইন্টারেস্ট রেটের কথা, যাকে প্রায় মৃত্যুদণ্ডের সামিল বলেছে, সেই রকম তাকে, অর্থাৎ এইসব ফ্যাক্টরিগুলোকে সেই রকম চালাতে গিয়ে যে ঋণ নেওয়া হয়েছে সে সুদ দিতে হচ্ছে। অ্যান্ড ফেস গভর্নমেন্ট থ্রেটস, গভর্নমেন্ট অর্থাৎ সরকারি থ্রেট দিচ্ছে। আওয়ার ব্যাকস আর এগেনস্ট দ্য ওয়াল, বলছেন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। হি ওয়াজ কোটেড অ্যাজ সেইং বাই ঢাকা ট্রিবিউন কলিং দ্য ক্রাইসিস আ ওয়েল প্ল্যান্ড কনস্পিরেসি, অর্থাৎ এই যে সংকটকালীন অবস্থার সম্মুখীন হয়েছে বাংলা, অর্থাৎ বাংলাদেশ, এর পেছনে কিন্তু একটা সুপরিকল্পিত ঠান্ডা মাথায় ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র কে করছে? অবশ্যই
ডক্টর মোহাম্মদ ইউনূস করছেন। কেন তিনি ষড়যন্ত্র করছেন? তিনি জানেন অর্থনীতি একটি দেশের মেরুদণ্ড ভেঙে দিতে পারে, আর সেই দেশের মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া যায় তাহলে গোটা দেশ সরীসৃপ হয়ে যাবে, অর্থাৎ তার মেরুদণ্ড থাকবে না আর তিনি মসনদে বসে থাকবেন। Policy criticism and foreign investment. Business leaders slammed the government's import policy, claiming it undercuts local industries, discourages domestic investment, makes Bangladesh less attractive compared to countries like Vietnam. এখানে একটু আপনাদের পরিষ্কার করে বলি, এই যে ফরেন পলিসি অর্থাৎ বৈদেশিক নীতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অর্থনীতির সঙ্গে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এবং সে জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে, যেভাবে ফরেন পলিসি এবং যেভাবে মোহাম্মদ ইউনূসের সরকার চলছে, তাতে ফরেন ইনভেস্টমেন্ট, কিন্তু আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু গোটা পৃথিবীর যে বস্ত্র তৈরি হয় তার একটা বিরাট সিংহভাগ বস্ত্র, যেখানে যেহেতু বাংলাদেশে শ্রমমূল্য কম, সেই জন্যে সেখান থেকে কাজ করানো হয়। আমি যখন ঢাকায় ছিলাম, আমি যখন ফিরে আসছিলাম, তখন দেখেছিলাম দিল্লির বেশ কিছু বস্ত্র ব্যবসায়ী, তারা আমার সঙ্গে ফ্লাইটে ছিলেন। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কেউ আসছেন পাঞ্জাব থেকে, কেউ হরিয়ানা থেকে, কেউ বাংলা থেকে, কেউ অন্যান্য জায়গা থেকে, তা আপনারা কেন কলকাতা, মুম্বাই, চেন্নাই অথবা আমাদের এই গ্রামাঞ্চলে এই ধরনের বস্ত্রশিল্প তৈরি করেন না? তারা বলেছিলেন না, বাংলাদেশে তৈরি করানোর কারণ হচ্ছে আমাদের দেশে শ্রমমূল্য এত নিচে নামানো যায় না, সেখানে খুব কম টাকায় শ্রম কিনতে পাওয়া যায়, আর সেই জন্যে গোটা পৃথিবীতে অনেকেই যারা সস্তায় বস্ত্র তৈরি করতে চান, এমনকি বড় বড় বহুজাতিক সংস্থাও রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন কাজ আগে বাংলাদেশকে দিত, ভারতও দিত, এখন সেটা বন্ধ হয়ে গেছে। এবং তার জন্যে বলছেন যে বাংলাদেশের এই যে বিদেশ নীতি অর্থাৎ আমদানি রপ্তানির নীতির ফলেই কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্ডারকাটস লোকাল ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ যে লোকাল স্থানীয় যে ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসা ক্রমশ পড়তে শুরু করেছে। ডিসকারেজেস ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, এবং এই অবস্থাতে নিজেদের অর্থাৎ বাংলাদেশেরই ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসছে না, তার কারণ সবাই চুপ করে বসে আছেন, কখন কি হয়, একটা অনিশ্চয়তা রয়েছে। স্থিতিশীল অবস্থা না থাকলে ব্যবসা বাণিজ্য হয় না, কারণ ব্যবসায়ীরা জানেন মূলধনই হচ্ছে ব্যবসার শক্তি, চালিকা শক্তি। সুতরাং তারা এমন জায়গায় ঝুঁকি নেবেন না যেখানে ব্যবসা হবে না। এবং তার পাশাপাশি এই সব কারণে মেক্স বাংলাদেশ লেস অ্যাট্রাকটিভ। এখন বাংলাদেশ আগে খুব অ্যাট্রাকটিভ ছিল, এখন ধীরে ধীরে তার আকর্ষণ হারাচ্ছে এই কর্পোরেট দুনিয়ায়, এই ব্যবসার জগতে। এমনকি ভিয়েতনামের মতো দেশ তত্তর করে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশের লিরিসিস্ট অ্যান্ড জার্নালিস্ট জুলফিকার রাসেল সেট, বিখ্যাত সাংবাদিক এবং লিরিসিস্ট জুলফিকার রাসেল, তিনি বলছেন ফরেনার্স নো দ্যাট ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ ইজ নট ভায়াবল। অর্থাৎ তিনি বলছেন, আমি বলছি না, বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক তিনি বলছেন, তার নাম হচ্ছে জুলফিকার রাসেল। তিনি বলছেন যে বিদেশিরা বুঝে গেছে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার এই মুহূর্তে অবস্থায় নেই, এবং বাংলাদেশ এখন ইনভেস্টমেন্টের ক্ষেত্র নয়, নট ভায়াবল, কারণ সেখানে ইনভেস্টমেন্ট যদি করি তাহলে সেই ইনভেস্টমেন্ট নাও ফিরতে পারে। এবার চলে আসি খুব গুরুত্ব একটি বিষয়, বাংলাদেশ প্রেফার্স ইন্ডিয়া ওভার চায়না ইন $1 billion রিভার প্রজেক্ট। এটা হচ্ছে জুলাই 15, 2024। আমরা দেখতে পাচ্ছি সেখানে শেখ হাসিনা রয়েছেন, তিনি সেই সময় বাংলাদেশ চায়নার বদলে ভারতকেই বেছে নিয়েছিলেন। কেন বেছে নিয়েছিলেন? তার কারণ আমাদের সঙ্গে একটা মৈত্রী ছিল, এবং আমরা অনেকটা আর্থিক ক্ষতি করে উল্টে অনুদান দিয়ে আমরা তাদের কাজ করে দিচ্ছিলাম। এখন কি হয়েছে, বাংলাদেশ ওয়েলকামস চায়না টু পার্টিসিপেট ইন তিস্তা প্রজেক্ট। ওই প্রজেক্টটা ভারতের হাত থেকে চীনের হাতে নিয়েছে। দেখুন, এতে ভারতের কিছু এসে যায় না, কারণ ওই প্রজেক্টটা আমাদের কাছে ক্ষতি ছিল। আমরা ওয়েলফেয়ার অর্থাৎ কল্যাণময় কাজ করার জন্য এই ব্রিজটা করতে যাচ্ছিলাম। আমাদের কাছ থেকে গেছে, আমাদের অন্তত বেঁচে গেছি আমরা, আমাদের ক্ষতি কম হবে। The two sides agreed to promote high-quality belt and road cooperation, strengthen international cooperation on industrial and supply chains, and work together to achieve modernization in both countries.
দ্য জয়েন্ট স্টেটসম্যান অ্যানাউন্স, অর্থাৎ যখন শি জিনপিং এর সঙ্গে কথা বলেছেন ইউনুস মিয়া, তখন চীনের হাতে গেছে। কিন্তু চীন কি আদৌ কাজটা করবে? মনে রাখবে, চীন এমন একটা ব্যবসায়িক দেশ, এক পয়সা ক্ষতি করবে না। অর্থাৎ আমরা যেখানে প্রতিবেশীর জন্য যে কাজ করতে গিয়েছিলাম তাতে আমাদের ক্ষতি হতো, আমরা বেঁচে গিয়েছি, সেই কাজটা চীন। কিন্তু চীন কি করবে? আসলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেখানে উন্নয়ন থমকে দাঁড়িয়েছে, ব্যবসা বাণিজ্য তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হচ্ছে, বিভিন্ন সচিবালয় থেকে শুরু করে একেবারে শিক্ষক অর্থাৎ স্কুলে যারা পড়ান প্রত্যেকে এই মুহূর্তে ক্ষিপ্ত। আর সেই সময় তিনি জাপানে বসে রয়েছেন। কেন বসে রয়েছেন? তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের হার, পরবর্তীকালে চীনে গিয়ে ভিক্ষের কৌটো নাচানো কোনো কাজে দেয়নি। অর্থাৎ এক কথায় এই অবস্থাটা আরও খারাপ হোক, যত খারাপ হবে তত লাভ ইউনুসের। এবার চলে আসি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশ ক্যান্সেলস 180 crore rupees defense contract with India amid diplomatic strain. Bangladesh has cancelled rupees মানে INR এটা 180.25 crore defense contract with Kolkata based company, likely to retaliation for India withdrawing transshipment facilities following diplomatic tensions. আমরা জানি যে এই রকম একের পর এক চুক্তি বাতিল হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে। তার কারণ আমি ব্যক্তিগতভাবে চাই, যদি শত্রুতা হয় তাহলে পুরোপুরি শত্রুতা হোক। এখনো পর্যন্ত ভারত বাংলাদেশকে শুধু টাকা দিয়ে গেছে 1971 সাল থেকে দিয়ে যাচ্ছে। এবার বন্ধ হোক বাণিজ্য, এমনকি বলবো ব্যাংকিং সম্পর্ক অর্থাৎ টাকা লেনদেনও বন্ধ হোক। কি ভাবছেন ইউনুস মিয়া? শি জিনপিংয়ের হাত ধরে তিনি সামরিক ক্ষেত্র থেকে দেশের উন্নয়নের বাতাবরণ সৃষ্টি করবে? প্রথমেই তো ধাক্কা, একের পর এক ধাক্কা। সুতরাং আমরাও চাই চীনের সঙ্গে থাকুন, আমাদের কিছু টাকা পয়সা বেঁচে যাবে। এবার চলে আসি এই যে রাখাইন করিডর। অনেকে বলেন যে রাখাইন করিডর কেন গুরুত্বপূর্ণ। রাখাইন করিডর খুব গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে বলা হচ্ছে রাখাইন করিডর স্পার্কস পাওয়ার স্ট্রাগল ইন বাংলাদেশ, চায়না মুভস, ইউএস কাউন্টার্স, ইন্ডিয়া ওয়াচেস। অর্থাৎ চায়না সরে যাচ্ছে এই রাখাইন করিডর নিয়ে, ইউএস কাউন্টার্স আর ইন্ডিয়া ওয়াচেস আমরা নজর রাখছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাখাইন করিডর। কেন? তার কারণ রাখাইন করিডর নিয়েই কিন্তু পাওয়ার স্ট্রাগল অর্থাৎ শক্তির লড়াই শুরু হয়ে গেছে বাংলাদেশের ভেতরে এবং অবশ্যই বাইরে। Interim Chief Advisor Mohammad Yunus endorsement of the corridor met the vehement opposition from Bangladesh Army Chief General Waqar Uzzaman, who deems it a threat to national sovereignty and termed it a bloody corridor. আসলে সেনাবাহিনীর সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে সেনাবাহিনী দেশের স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। যে কোনো সেনাবাহিনীর প্রধান জানেন, একবারে একটা জায়গা যদি হাতছাড়া হয়ে যায় সেটাকে ফেরত আনতে কত রক্ত ঝরে, কত সময় লেগে যায়। আপনারা দেখছেন না পিওকে, পাক অধিকৃত কাশ্মীর, শুধুমাত্র আমাদের সৌজন্য এবং উদারতার সুযোগ নিয়ে পাকিস্তান পাক কাশ্মীর অধিকৃত করে রেখেছে। কিন্তু ওখানকার মানুষগুলো তো আমাদের মানুষ, ওখানকার দেশের মাটি তো আমাদের দেশের মাটি। দেখছেন না আমাদের কত ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। আমরা তো এক মিনিটে তুড়ি বাজিয়ে নিয়ে চলে আসতে পারি, কিন্তু আমরা করছি না। তার কারণ সেনাবাহিনী এবং ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে, যে দেশে সংবিধান আছে, এ তো পাকিস্তান বা বাংলাদেশ নয় যে গণতন্ত্র সবসময় কাঁপছে। সেখানে আমরা অনেক ভেবেচিন্তে কাজ করি। ঠিক একই কথা যে কোনো দেশের সেনাপ্রধান বলবেন যে আজকে রাখাইন করিডর দিয়ে, মানবিক করিডর দিয়ে না হয় শুয়োরের মাংস আরাকান আর্মির জন্য চলে যাবে রাখাইনে, কিন্তু বাংলাদেশের যা ক্ষতি হয়ে যাবে, যেভাবে ঘাঁটি গাড়বে একের পর এক বিদেশিরা, এবং গোটা পৃথিবীতে দেখবেন যেখানেই হিউম্যানিটেরিয়ান করিডর হয়েছে অর্থাৎ মানবিক
করিডর হয়েছে, সেই দেশগুলো তার সার্বভৌমত্ব হারিয়েছে। বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে ইউনূস, আর সেখানেই তাদের যে সেনাপ্রধান তিনি আটকাচ্ছেন। এবং চায়নার কিছু স্ট্র্যাটেজিক্যাল ক্যালকুলেশন আছে। ইন্ডিয়ার অবশ্যই আমরা চিন্তিত, তার কারণ আমাদের প্রতিবেশী দেশে এরকম বিদেশিরা খাবলা খাবলা করে বসে পড়বে, এটা আমাদের পক্ষে ভালো কথা নয়। এখন বিষয়টা হচ্ছে, হোয়াট ইজ রাখাইন করিডর? রাখাইন করিডরটা কি? The Rakhine Corridor refers to a proposed humanitarian and logistical passage connecting southeastern Bangladesh, Cox's Bazar region to Myanmar, Rakhine State, a conflict-ridden area that has witnessed years of unrest, particularly against Rohingya Muslim minority. Concept gained traction amid renewed fighting in Myanmar and growing calls from international human rights groups to allow humanitarian access to civilians trapped in the region. আসলে এই রাখাইন করিডরে, অর্থাৎ বাংলাদেশের কক্সবাজার থেকে মায়ানমারের রাখাইন স্টেট, এর মধ্যখানের একটা অংশ, এই অংশটাতে না বছরের পর বছর একটা খুব খারাপ পরিস্থিতি রয়েছে। এটা ঠিক কথা, সেখানে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, বিশেষ করে রোহিঙ্গা, এবং তার পাশাপাশি আমরা জানি সেখানে যে আরাকান প্রদেশে যারা রয়েছে, রাখাইন প্রদেশে যারা রয়েছেন, সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের বার করে দিচ্ছে। আর সেই জন্যই করিডর তৈরি হচ্ছে, যাতে বিভিন্ন হিউম্যান রাইটস গ্রুপ বলছে আমরা সাহায্য করতে পারি। কিন্তু এটা তো গেল সাজানো কথা। এই যে বন্ধুর বেশে যখন একের পর এক শক্তি সেখানে যাবে, সেখানে কি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া শেয়ারিং বর্ডার্স উইথ বোথ বাংলাদেশ অ্যান্ড মায়ানমার। আমরা মায়ানমার আর বাংলাদেশ উভয়ের সঙ্গেই আমাদের সীমান্তবর্তী এলাকা রয়েছে। ইজ ক্লোজলি মনিটরিং ডেভেলপমেন্টস রিলেটেড টু রাখাইন করিডর। এবং আমরা ভারত নজর রেখেছি, সতর্ক দৃষ্টি রেখেছি যে সেখানে কি হচ্ছে দেখছি। নিউ দিল্লি's primary concerns revolve around regional stability, potential for increased Chinese influence near its northeastern borders, and implications for its Act East policy. আমাদের যে অ্যাক্ট ইস্ট পলিসি রয়েছে, আমরা জানি যে চায়না কিন্তু সেখানে খুব আগ্রহী, সুতরাং আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। অবশ্যই আমাদের দেশের সার্বভৌমত্ব এবং অবশ্যই আমাদের দেশ ভারতবর্ষ, আমরা ওই বিষয় নিয়ে অবশ্যই আমাদের দৃষ্টি থাকবে, দেশের নিরাপত্তার জন্যই থাকবে। এবং আমরা সেখানে দেখছি যে রিজিওনাল স্টেবিলিটি, দি পোটেনশিয়াল ফর ইনক্রিজ চাইনিজ ইনফ্লুয়েন্স, ওখানে চায়না গুরুত্ব বেশি পাচ্ছে, সেই দিকেও আমাদের নজর রয়েছে। দ্য করিডর could also affect India's strategic interest in the Bay of Bengal and its efforts to counterbalance China's presence in the region. অর্থাৎ আমাদের যে বঙ্গোপসাগর আছে, সেই বঙ্গোপসাগরেও কিন্তু তাহলে আমাদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে পারে কোনো বিদেশি শক্তি। চ্যালেঞ্জ করতে পারেনি এখনও, কিন্তু করতে পারে। সেই জন্য আমাদের সতর্ক দৃষ্টি আছে, যাতে চীন বা কেউ কোনো বৈদেশিক শক্তি ওই এলাকাটাকে প্রভাবিত করতে না পারে। সুতরাং এটা আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ড ইটস এফার্টস টু কাউন্টার ব্যালেন্স চায়নাস প্রেজেন্স ইন দ্য রিজিয়ন। অর্থাৎ যদি সেখানে চীনের উপস্থিতি থাকে, তাহলে সেটার পাল্টা জবাব দিতে ভারত প্রস্তুত, তৈরি, এবং সেই জন্যই আমাদের সতর্ক দৃষ্টি আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই এলাকাটা, এটা বে অফ বেঙ্গল, বুঝতেই পাচ্ছেন, এই যে পশ্চিমবাংলা, এই যে বাংলাদেশ, এই যে মোহাম্মদ ইউনূস বলেছিলেন না যে উই আর দ্য গার্ডিয়ান অফ ওশান, অর্থাৎ সমুদ্রের অভিভাবক নাকি বাংলাদেশ। এই জায়গাটা নিয়েই প্রশ্ন। আসলে এই জায়গাটা লোভ দেখাচ্ছে চীনকে বলছে, দেখো এই জায়গাটা আমি তোমাদের দিয়ে দেব, দেশটাকে বিক্রি করে দেবে। আপনারা বুঝতেই পাচ্ছেন, এই ভেতর দিয়ে এইভাবে করিডর তৈরি হবে, এখান থেকে বৈদেশিক শত্রু ঢুকবে, অর্থাৎ দেশটাকে বিক্রি করে দেবে। ওরা ওদের দেশ বিক্রি করুক, আমাদের কি এসে যায়। কিন্তু ওরা এখন, বিশেষ করে মোহাম্মদ ইউনূস এবং তার দলবল, চেলা চামুন্ডা,
তারা চেষ্টা করছে বে অফ বেঙ্গলেও চাইনিজ ইনফ্লুয়েন্স যাতে বাড়ে, লোভ দেখাচ্ছে। মানে আসলে তো পাক্কা সেলসম্যান, এবং পাক্কা সেলসম্যানদের ব্যাপার কি, তারা যে কোনো কিছু বেচে দিতে চায়। মোহাম্মদ ইউনুস মিয়াও বেচে দিতে চাইছে, সমুদ্র বেচে দিতে চাইছে, ওদের দেশকে বেচে দিতে চাইছে। তো ওদের দেশকে বেচে দিক, আমাদের কি এসে যায়? কিন্তু এসে যায় বঙ্গোপসাগর বেচে দিলে। ওদের দেশকে বেচে দিলেও আমাদের আপাত দৃষ্টিতে কিছু এসে যায় না, তাতে বাংলাদেশের মানুষের সর্বনাশ হবে। কিন্তু এই বৈদেশিক শক্তির আনাগোনা মানে কি হচ্ছে বুঝতে পারছেন? ভাবুন তো, আপনি আপনার বাড়ির সামনে মদের দোকান পছন্দ করবেন, বা আপনি চাইবেন আপনার বাড়ির সামনে মদের দোকান হোক, বা আপনি চাইবেন আপনার বাড়ির সামনে কোনো নিষিদ্ধ পল্লী গড়ে উঠুক? বলতেই পারেন যে আপনার বাড়িতে তো হচ্ছে না। আপনি ভেবে দেখুন, বাড়ির সামনে মদের দোকান বা নিষিদ্ধ পল্লী হলে কি অসুবিধা? অসুবিধা আছে, আছে। তার কারণ তার প্রভাব এসে পড়বে আপনার জীবনযাত্রায়, আপনার দৈনন্দিন জীবনযাত্রায়, আপনার সংসারে এসে প্রভাব পড়বে। বাইরে থেকে অচেনা বিভিন্ন শক্তি, এক্ষেত্রে বিভিন্ন শক্তি বাংলাদেশে আসবে। এমনিতেই অনেকে বলছেন ওই বাংলাদেশের কোন ব্যাংকের, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বাংলাদেশের, তার ডিরেক্টর অর্থাৎ ডেপুটি ডিরেক্টর, সহকারী ডিরেক্টর, তিনি পাকিস্তানের হাই কমিশনের রক্ষিতা। অনেকে বলছেন এটা হচ্ছে প্রতীকী। আসলে এটা কিন্তু আমার কথা নয়, সেই পাকিস্তানের সেই হাই কমিশনের সেই উচ্চ পদস্থ রাজপুরুষ, যিনি পাকিস্তানের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে ছিলেন, ঢাকাতে ছিলেন, তার বিরুদ্ধে তার স্ত্রী ইসলামাবাদে চিঠি লিখেছে যে এই মেয়েটি বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ব্যাংকে উচ্চপদস্থ কর্মচারী, এ হচ্ছে আমার স্বামীর রক্ষিতা। এটা কি হচ্ছে? তখন ইসলামাবাদ কান ধরে তাকে ডেকে নিয়ে চলে গেছে ইসলামাবাদে, একদম বলছে ফিরে এসো, ফিরে এসো। যে সময় ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, সেই সময় তুমি কক্সবাজারে, সেটাও দেখুন এই কক্সবাজারে তাকে নিয়ে চলে গেছে। আপনাদের আরও পরিষ্কার বলি, এখানে কক্সবাজারটা হচ্ছে ওই দীঘার কোনো লজে পরকিয়া করতে নিয়ে চলে যাওয়া। এখন অনেকে বলেন এটা হচ্ছে প্রতীকী। পাকিস্তানের রক্ষিতা হয়ে উঠেছে বাংলাদেশ। এখানে শুধু রক্ষিতা নয়, এখানে বৈদেশিক শক্তি আসছে। শুধু পাকিস্তানের রক্ষিতা নয়, বৈদেশিক শক্তি আসছে, পুরো ব্যবহার করবে নিষিদ্ধ পল্লীর মতো। টাকা দেবে, যে যা চাইবে নিয়ে চলে যাবে, বাংলাদেশকে লুটে নেবে। আমাদের অসুবিধা নেই, কিন্তু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের পরিবেশ যাতে খারাপ না হয়। কারণ তোদের গণতন্ত্র নেই, আমাদের তো গণতন্ত্র আছে, আমাদের তো সংবিধান আছে, আমরা তো সভ্য, সুতরাং আমাদের অসুবিধা আছে। মোহাম্মদ ইউনুস এটাই চাইছেন। বাংলাদেশে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছেন, অথবা সেনা প্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, তারা চেনে না ইউনুস মিয়াকে, তারা চেনে না। তার কারণ ইউনুস মিয়া তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেই না, সঙ্গে সঙ্গে চাইবে নিজের রাষ্ট্রপতি হয়ে বসতে। নির্বাচন হবে, তার আগে তাকে রাষ্ট্রপতি হতে হবে। রাষ্ট্রপতি হলেও শুধু হবে না, সংবিধানটাই পরিবর্তন করে দেবে। তখন রাষ্ট্রপতি হয়ে উঠবে রাষ্ট্রপ্রধান, নাম আসছে গণতন্ত্র থাকবে। এটাই চাইছে ইউনুস মিয়া। সুতরাং বাংলাদেশের যেসব রাজনৈতিক দল এই মুহূর্তে ভাবছেন যে হ্যাঁ আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার এবং গণতন্ত্রের জন্য ডিসেম্বরে নির্বাচন চাইছি, অথবা সেনাবাহিনী ভাবছে যে ডিসেম্বর অবধি চুপ করে বসে দেখি যে ভোট হয় কি হয় না, হবে না। ইউনুস মিয়া চায় অ্যাবসলিউট পাওয়ার, আর অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি। সেটাই সে চাইছে রাষ্ট্রপতি হতে, সংবিধান পরিবর্তন করে নিজের রাষ্ট্রপ্রধান হতে, এবং গোটা দেশকে পাকিস্তানের যেমন রক্ষিতা করেছে, এবার নিষিদ্ধ পল্লী খুলতে চাইছে গোটা দেশ জুড়ে, যাতে বিদেশের যে কোনো লোক টাকা দিলে যা খুশি করতে পারবে বাংলাদেশে। আর ভারত নজর রাখবে। জয় হিন্দ।